সৌন্দর্যে ভরা আমাদের এই পৃথিবী। কোথাও জল আর কোথাও আবার স্থল, আবার কোথাও কোথাও চারিদিকে জল আর মাঝখানে স্থল, কোথাও বা বরফে ঢাকা, কোথাও পর্বতময়, কোথাও মরুভূমি, আবার কোথাও ঘন বন। কোথাও খুব গরম তো কোথাও খুব ঠান্ডা। এক এক জায়গায় এক এক পরিবেশ, এক এক রকম আবহাওয়া। আমাদের এই পৃথিবী বায়ু দিয়ে ঘেরা। পৃথিবীর অনেক উপর পর্যন্ত বায়ু স্তর রয়েছে। বিস্তৃত এই বায়ু স্তরকে আমরা বলি বায়ুমণ্ডল। বায়ু ছাড়া প্রাণীর শ্বাসকার্য করতে পারে না। এই বায়ুমণ্ডল কতগুলি গ্যাসীয় উপাদান নিয়ে গঠিত, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। এর মধ্যে অক্সিজেন আমাদের শ্বাসকার্যের জন্য প্রয়োজন, আর নিঃশ্বাস ত্যাগের সময় আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করি। গাছ আবার এই কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে খাদ্য তৈরি করে। খাদ্য তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেন আবার গ্রহণ করে প্রাণীরা এবং তারা শ্বাসকার্য চালায়। শ্বাসকার্য ছাড়াও বায়ুর অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে। অনেকগুলো গ্যাসীয় উপাদান নিয়ে তৈরি হয় আমাদের বায়ুমণ্ডল, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং নিষ্ক্রিয় গ্যাস। এছাড়াও অনেক ধূলিকণা এবং জলীয় বাষ্পও আমাদের বাতাসে মিশে থাকে। এই জলীয় বাষ্প বাতাসের ধূলিকণার সঙ্গে মিশে মেঘ তৈরি করে, আর সেই মেঘ ওপরে উঠে ঠান্ডা হয়ে বৃষ্টি তৈরি হয়। বায়ুতে সব থেকে বেশি পরিমাণে যে গ্যাসটি পাওয়া যায় সেটি হলো নাইট্রোজেন, আর সব থেকে কম পরিমাণে পাওয়া যায় যে গ্যাসটি সেটা হলো কার্বন ডাই অক্সাইড। এই নাইট্রোজেন গ্যাসও আমাদের শরীরের জন্য খুব দরকারি। বাতাসের উপাদানগুলির মধ্যে অক্সিজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে গ্রামাঞ্চলে, কারণ সেখানে গাছপালা অনেক বেশি, এবং শহরাঞ্চলে এই অক্সিজেন গ্যাস তুলনামূলকভাবে অনেক কম, কারণ সেখানে গাছপালা কম থাকে। অন্যদিকে কার্বন ডাই অক্সাইড গ্যাস সব থেকে বেশি থাকে শহরাঞ্চলে, কারণ এখানে কলকারখানা, গাড়ি ঘোড়া প্রভৃতি বেশি আছে। আর এই কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রামাঞ্চলে অনেক কম থাকে, কারণ সেখানে গাছপালার পরিমাণ অনেক বেশি। আর জলীয় কণা শহরের তুলনায় গ্রামে অনেক বেশি থাকে, কারণ গ্রামে পুকুর, খাল, বিল অনেক বেশি আছে, সেই জন্য জলীয় বাষ্প বা জলীয় কণা এখানে অনেক বেশি। কিন্তু শহরে জলাশয় কম থাকায় সেখানে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে। সব জায়গায় একই রকম ঠান্ডা বা গরম থাকে না, আবার সব জায়গায় বৃষ্টিপাতও একই রকম হয় না। কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো জায়গার বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ ইত্যাদি সামগ্রিক অবস্থা কেমন থাকে সেটাকেই আমরা বলি আবহাওয়া। কোনো জায়গার আবহাওয়া সারা বছর ধরে একই রকম থাকে না। কখনো গরম বাড়ে, আবার কখনো ঠান্ডা বাড়ে, আবার কখনো কখনো বেশি বৃষ্টিপাত হয়। বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে যে আবহাওয়া থাকে তাকে আমরা ঋতু বলি। আমাদের দেশে 6টি ঋতু দেখা যায়, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস হলো গ্রীষ্মকাল, আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস নিয়ে বর্ষাকাল, ভাদ্র আশ্বিন এই 2 মাস নিয়ে শরৎকাল, কার্তিক এবং অগ্রহায়ণ এই 2 মাস নিয়ে হেমন্তকাল, পৌষ মাঘ এই 2 মাস নিয়ে শীতকাল, এবং ফাল্গুন ও চৈত্র এই 2টি মাস নিয়ে হয় বসন্তকাল। গ্রীষ্মকালে গরম বেশি থাকে, বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, শীতকালে খুব ঠান্ডা পড়ে। ঋতু অনুযায়ী মানুষের খাওয়া দাওয়া, পোশাক বদলে যায়, এমনকি চাষবাসও ঋতু অনুযায়ী পাল্টে যায়। বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালের বৈশিষ্ট্য কি? এই সময় প্রচন্ড গরম পড়ে, মাঝে মাঝে দক্ষিণা বাতাস বয়। এই সময় দিন বড় হয় এবং রাত ছোট হয়। আম, জাম, কাঁঠাল এই সমস্ত ফলগুলো এই সময় হয়। আর বেল, জুঁই, রজনীগন্ধা, টগর ইত্যাদি ফুল এই সময় ফোটে। বর্ষাকাল আষাঢ় এবং শ্রাবণ এই 2টি মাস নিয়ে বর্ষাকাল। এর বৈশিষ্ট্য কি না, এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়, নদী নালা জলে ভরে যায়, কখনো কখনো বন্যাও দেখা দেয়, আর ধান চাষ হয় এই সময়, আর প্রচুর মাছ পাওয়া যায় বর্ষাকালে। শরৎকাল এটা ভাদ্র এবং আশ্বিন এই 2টি মাস নিয়ে শরৎকাল হয়। এই সময় আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ দেখা যায়, হঠাৎ করে বৃষ্টি আসে, সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয় না, পরক্ষণেই কিন্তু আবার ঝলমলে রোদ উঠে যায়। এই সময় কাশফুল ফোটে, দিন এবং রাতের দৈর্ঘ্য সমান সমান হয়, আর এই সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয়। হেমন্ত ঋতু এটা কার্তিক এবং অগ্রহায়ণ এই 2টি মাস নিয়ে হয়। এই সময় গরম কম থাকে, হালকা হালকা ঠান্ডা পড়ে, আর দিন আস্তে আস্তে ছোট হতে থাকে। এই সময় ধান পাকতে শুরু করে এবং নানা রকম রবি শস্য এই সময় পাওয়া যায়।
শীতকাল এটা পৌষ এবং মাঘ এই দুইটি মাস নিয়ে তৈরি হয়। আর খুব ঠান্ডা পড়ে এই সময়, মাঝে মাঝে কুয়াশা পড়ে। আর নতুন ধান হতে শীতকালে এই সময় খেজুর রস, নলেন গুড় এই সমস্ত পাওয়া যায়। আর বসন্তকাল এটা হচ্ছে ফাল্গুন ও চৈত্র এই দুইটি মাস নিয়ে হয় বসন্তকাল। শীত কমতে শুরু করে এই সময়, হালকা হালকা বাতাস বইতে শুরু করে, দিন এবং রাত্রি প্রায় সমান হয়। আর এই সময় গাছে গাছে কোকিল ডাকে, আর দোল উৎসব এই সময় পালিত হয়। পার্বত্য অঞ্চলের আবহাওয়া কেরম থাকে না, এই সময় পার্বত্য অঞ্চলে সবসময় খুব ঠান্ডা থাকে। সমুদ্রের ধার, সেই সময় সেই সমুদ্রের ধারে আবহাওয়া থাকে নাতিশীতোষ্ণ, অর্থাৎ সেখানে না অতি শীত না অতি উষ্ণ, মাঝামাঝি টাইপের আবহাওয়া বিরাজ করে। আর লাল মাটি অঞ্চলে গরমে খুব গরম পড়ে, আর শীতকালে সেরকম ভীষণ ঠান্ডা পড়ে। আর যে সমস্ত জায়গা জঙ্গলের কাছাকাছি আছে সেইখানে স্যাঁতস্যাঁতে ভেজা আবহাওয়া থাকে। বিভিন্ন ঋতুতে আমরা বিভিন্ন রকম ফল, ফুল এবং ফসল পেয়ে থাকি। যেমন গ্রীষ্ম ঋতুতে আমরা জবা, টগর, বেল, জুঁই, রজনীগন্ধা, মাধবীলতা এই সমস্ত ফুলগুলো পেয়ে থাকি। আর এই সময় আমরা যে সমস্ত ফলগুলো পাই সেগুলো হচ্ছে আম, জাম, লিচু, তরমুজ এবং শসা। আর গ্রীষ্ম ঋতুতে যে সমস্ত ফসলগুলো আমরা খুব বেশি করে পাই সেটা হচ্ছে উচ্ছে, পটল, ঢেঁড়স, বরবটি আর সজনে। এবার চলে আসি পরবর্তী ঋতু, বর্ষা ঋতু। এই বর্ষা ঋতুতে যে সমস্ত ফুলগুলো আমরা পাই সেটা হচ্ছে বেল, জুঁই, জবা, টগর এবং কদম। বর্ষা ঋতুতে ফজলি আম, তাল, শসা এবং ফুটি ফল হিসেবে পাওয়া যায়। আর এই সময় যে সমস্ত ফসল পাওয়া যায় সেগুলো হচ্ছে নানা রকমের শাক, করলা এবং লঙ্কা। শরৎ ঋতু, শরৎ ঋতুতে শিউলি, কাশ এবং পদ্ম এই ফুলগুলো ফোটে। আর সেই সময় যে ফলগুলো পাই সেগুলো হচ্ছে কলা, তাল, নারকেল ইত্যাদি। আর শরৎ ঋতুর ফসলের মধ্যে আমরা যেটা পাই সেটা বিভিন্ন রকমের শাকসবজি। হেমন্ত ঋতু, এই সময় যে ফুলগুলো আমরা পাই সেটা হচ্ছে গন্ধরাজ, দোপাটি, অপরাজিতা। আর হেমন্ত ঋতুতে যে ফল আমরা পাই সেটা পেঁপে, কলা, বাতাবি লেবু আর সবেদা। এই হেমন্ত ঋতুতে ফসলের মধ্যে আমরা সব থেকে বেশি পাই আমন ধান, বিট, গাজর এবং বিন। এরপর আসছে শীত ঋতু। শীতে আমরা যে ফুলগুলো পাই সেগুলো গাঁদা, ডালিয়া, দোপাটি আর চন্দ্রমল্লিকা। শীতকালের ফলের মধ্যে পড়ে কমলালেবু, আপেল। আর শীতের সবজিগুলোর মধ্যে পড়ে আলু, কপি অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি, মূলো, শিম এবং পালং শাক। সবার শেষে যে ঋতুটা আছে সেটা হচ্ছে বসন্ত ঋতু। এই সময় রজনীগন্ধা, কৃষ্ণচূড়া এবং গাঁদা ফুল হয়। আর বসন্ত ঋতুতে কাঁচা আম আর কুল পাওয়া যায়। আর এই সময় ফসলের মধ্যে যেটা আমরা পাই সেটা হচ্ছে সর্ষে আর তিল। আমরা একটা ঋতুতে অনেকগুলো করে উৎসব পালন করে থাকি। যেমন গ্রীষ্ম ঋতুতে আমরা নববর্ষ, গণেশ পুজো, বুদ্ধ পূর্ণিমা, মে দিবস এবং ষষ্ঠী পুজো পালন করে থাকি। বর্ষা ঋতুতে আমরা যে সমস্ত উৎসবগুলো পালন করি সেগুলো হলো রথযাত্রা, স্বাধীনতা দিবস ইত্যাদি। শরৎ ঋতুতে আমরা দুর্গা পূজা, লক্ষ্মী পূজা এবং গান্ধী জয়ন্তী পালন করি। হেমন্ত ঋতুতে কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, ভাইফোঁটা এবং কার্তিক পূজা আমরা পালন করি। শীত ঋতুতে আমরা ইংরেজি নববর্ষ পালন করি। তাছাড়া বড়দিন, পৌষ পার্বণ, প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজোও এই শীতকালেই হয়। আর বসন্ত ঋতুতে আমরা দোলযাত্রা, বাসন্তী পূজা এবং মহাবীর জয়ন্তী, তাছাড়া চড়ক, গাজন, শিবরাত্রি এই সমস্ত অনুষ্ঠানগুলো পালন করে থাকি। জীব জগৎকে দুইটি ভাগে ভাগ করা যায়, একটা উদ্ভিদ জগৎ এবং আর একটা হলো প্রাণী জগৎ। খাদ্যের জন্য এবং আশ্রয়ের জন্য প্রাণীকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হয়, কিন্তু উদ্ভিদরা চলাফেরা করতে পারে না, তারা এক জায়গাতেই স্থির থাকে। আবহাওয়া এবং পরিবেশের তারতম্য অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্ভিদ জন্মায়। যেমন কচুরিপানা, শ্যাওলা ইত্যাদি জলে জন্মায়। আবার ভেজা মাটিতে কলমি শাক, শুশুনির শাক, থানকুনি এই সমস্ত জন্মায়। শুকনো সমভূমি অঞ্চলে আম, জাম, বট, অশ্বত্থ ইত্যাদি গাছ জন্মায়। আর মালভূমি অঞ্চলে শাল, পলাশ, মহুয়া এই সমস্ত গাছগুলো জন্মায়। আবার পাহাড়ের ঠান্ডা জায়গায় পাইন, ওক, বার্চ ইত্যাদি গাছ জন্মায়। আর সমুদ্রের ধারে গড়ান, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায় এবং মরুভূমি অঞ্চলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখা যায়। আবার প্রাণীরা চলাফেরা করতে পারে, কিন্তু তাদেরও থাকার জায়গা বিভিন্ন ধরনের। কেউ থাকে বাসা বেঁধে,
কেউ থাকে জঙ্গলে, কেউ থাকে গাছের কোটরে, আবার কেউ থাকে মাটিতে গর্ত করে। যেমন বাঘ, সিংহ, হাতি, গন্ডার এরা গভীর জঙ্গলে থাকে। আর শিয়াল, ভাম, সাপ এই সমস্ত প্রাণীগুলো থাকে ঝোপ জঙ্গলে। হনুমান, কাঠবিড়ালি, পাখি ইত্যাদিরা থাকে গাছে। আর সাপ, ব্যাঙ, ইঁদুর, খরগোশ এই সমস্ত প্রাণীগুলো গর্তের মধ্যে থাকে মাটির নিচে। আবার বরফের দেশে থাকে সাদা ভাল্লুক, পেঙ্গুইন এই সমস্ত প্রাণীরা। আর মরুভূমি অঞ্চলে নানা রকম বিষাক্ত মাকড়সা, সাপ, উট এদের দেখা যায়। আর মাছ, হাঙর, কুমির, তিমির, কাঁকড়া, শামুক, কচ্ছপ এই সমস্ত প্রাণীগুলো জলে থাকে। পৃথিবী বড়ই বৈচিত্র্যময়। কোথাও মরুভূমি, কোথাও সমুদ্র, কোথাও পাহাড়, কোথাও জঙ্গল, আবার কোথাও পাথুরে মাটি। জীবেরা এক একজন এক এক রকম জায়গায় থাকে। সব জীব সব পরিবেশে বেঁচে থাকতে পারে না। বিরূপ পরিবেশে বেঁচে থাকার জন্য জীবের শরীরে এক বিশেষ ধরনের পরিবর্তন ঘটায়, যাকে আমরা অভিযোজন বলি। শুষ্ক মরুভূমি অঞ্চলে জলের ভীষণ অভাব, তাই এখানকার উট শরীরের মধ্যে জল সঞ্চয় করে রাখে। আবার জলচর প্রাণী মাছের সাঁতার কাটার জন্য পাখনা এবং লেজ বর্তমান। শ্বাসকার্যের জন্য তাদের ফুলকাও থাকে। কিছু মাছ মিষ্টি জলে থাকে, আবার কিছু মাছ নোনা জলে বসবাস করে। এরা সবাই নিজেদের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। ঠিক সেই রকম কিছু উদ্ভিদ পাথুরে মাটিতে ভালো জন্মায়, আবার কিছু উদ্ভিদ স্যাঁতস্যাঁতে ভিজা মাটিতে ভালো জন্মায়। আবার দেখা যায় মানুষের মাথার চুলে উকুন থাকে, মানুষের খাদ্যনালীতে কৃমি থাকে, এবং গন্ডারের পিঠে পোকা থাকে। এমনকি আমাদের রক্তে সূক্ষ্ম জীবাণুরা থাকে। এছাড়াও উদ্ভিদ এবং প্রাণী সবার দেহে জীবাণুরা থাকে। একটা প্রকাণ্ড বটগাছে হাজার হাজার পিঁপড়ে, শয়ে শয়ে পাখি এবং অন্যান্য অনেক কীটপতঙ্গ থাকে। এমনকি সাপ, কাঠবিড়ালি এরাও কিন্তু এই বড় গাছে আশ্রয় নেয়। এছাড়াও এই সমস্ত গাছের শাখায় অন্যান্য উদ্ভিদও জন্মাতে দেখা যায়, যাদের পরজীবী বা পরাশ্রয়ী উদ্ভিদ বলা হয়। আমাদের চারপাশের পরিবেশ কোনো এক সময় সবুজে ঢাকা ছিল, কিন্তু ক্রমশই সেই সবুজ যেন হারিয়ে যাচ্ছে। বন জঙ্গল কেটে কলকারখানা বানানো হচ্ছে, বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে, শহর গড়ার জন্য জলাভূমি বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর প্রত্যেক দিন মানুষ নিজের স্বার্থে গাছ কেটে চলেছে। এর ফলে এখন অনেক প্রাণী বিলুপ্তির পথে। বন জঙ্গল কমে যাওয়ার জন্য বাঘ, হাতি, সিংহ এরা খাদ্যের অভাবে তাদের নিকটবর্তী গ্রামে ঢুকে পড়ছে। এই কারণেই সুন্দরবনে বাঘের সংখ্যাও অনেক কমে গেছে। এখন সিংহ রয়েছে একমাত্র গুজরাটের গির অরণ্যে, আর মুগা রেশম মথ কেবলমাত্র অসমেই পাওয়া যায়। প্রত্যেক বছর শীতের সময় বড় বড় ঝিলে বা লেকের ধারে অনেক অচেনা পাখি দেখা যায়। এদেরকে পরিযায়ী পাখি বলে। এই পরিযায়ী পাখি নানা প্রজাতির হয়, যেমন শামুক খোল, পিনটেল, হুইসলিং ডাক ইত্যাদি। সাইবেরিয়ার মতো অনেক ঠান্ডা জায়গা থেকে সাধারণত এই সমস্ত পাখিরা আসে। শীতের সময় ওই সমস্ত জায়গায় প্রচণ্ড ঠান্ডা পড়ে এবং বরফ পড়ে, তাই পাখিরা কম ঠান্ডার দেশে চলে এসে 2-3 মাস থাকে। ওই সময় তাদের ডিম ফুটে বাচ্চা হয়। বাচ্চা পাখিরা বড় হয়ে মায়ের সঙ্গে আবার তারা তাদের দেশে ফিরে যায়। এখন জলাশয় অনেক কমে গেছে, তাছাড়া যেগুলো আছে সেগুলো নানা রকম ভাবে দূষিত হয়ে গেছে, যার ফলে পরিযায়ী পাখিদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এছাড়াও চোরা শিকারীরা সুযোগ পেলেই এদের মেরে ফেলছে। তাই আমরা যদি সচেতন হয়ে জলাশয়ের সংস্কার করি এবং চোরা শিকারীদের পাখি মারা বন্ধ করতে পারি, তাহলে আবার এই সমস্ত পাখিরা আমাদের এখানে এসে ভিড় করা শুরু করবে। দীর্ঘদিন ধরে জঙ্গল ধ্বংস করার কারণে বন্য জন্তুদের বাসস্থান দিন দিন কমে যাচ্ছে, ফলে পশুরা আজ বিপন্ন। এছাড়াও আছে চোরা শিকারীদের উৎপাত। তারা নিজেদের স্বার্থে বিভিন্ন জায়গায় পশু শিকার করে বেড়াচ্ছে, যার ফলে অনেক প্রাণী আজ অবলুপ্ত হয়ে গেছে। যেমন ভারতের গোলাপি হাঁস, হিমালয়ের বামন তিতির, বালি দ্বীপের বাঘ, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ, নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ এরা সবাই আজ বিলুপ্ত। আবার কিছু কিছু প্রাণী বিলুপ্ত হতে চলেছে, যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, কৃষ্ণসার হরিণ এবং এক শৃঙ্গ গন্ডার এরা বিলুপ্ত হতে চলেছে। আগামী দিনে যাতে এই সমস্ত লুপ্তপ্রায় প্রাণীরা বিলুপ্ত হয়ে না যায়, সেই জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাকে আমরা সংরক্ষণ বলি। বনের মধ্যে অভয়ারণ্য তৈরি করা হয়েছে,
আর এই অভয়ারণ্যে গাছ কাটা এবং পশু শিকার আইন করে নিষিদ্ধ করা হয়েছে। অসমের জলদাপাড়া রিজার্ভ ফরেস্ট, সুন্দরবনের সজনেখালি ব্যাঘ্র প্রকল্প এবং গুজরাটের গির অভয়ারণ্য এরকম এর মধ্যে উল্লেখযোগ্য।